প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই লকডাউনের সময়ে আমরা বাড়িতে অনলাইনের মাধ্যমে যাতে পড়াশুনো করতে পারি সেজন্য আমি তোমাদের অনলাইনে পড়ানোর ব্যবস্থা করলাম এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেলও মাধ্যমেও এই পড়াগুলো পাওয়া যাবে। আজকে আমি দশম শ্রেণীর বংশগতি এই অধ্যায়টি শুরু করব এবং এখানে আজকে আমরা বংশগতি কী, বংশগতির জনককে এবং প্রকরণ এই বিষয়টি শুরুতে আলোচনা করব। তো প্রথমে আমরা বংশগতি সম্বন্ধে, বংশগতি কি এটা একটু, বংশগতি বা হেরেডিটি। বংশগতি হলো যে আমরা সবাই জানি যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিরা পায়। তাহলে পিতামাতার বৈশিষ্ট্য যে পদ্ধতিতে সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয় তাকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। তো এই যে বংশগত বৈশিষ্ট্য সঞ্চারিত হয় সন্তান সন্ততিদের মধ্যে, এই সংক্রান্ত এটা কিন্তু আমরা বহুকাল থেকেই সমস্ত আমরা মানুষরা আমরা জানি, আমাদের অভিজ্ঞতা দিয়ে জানি যে সেটা শুধু মানুষ বলেই নয়, সমস্ত জীবজগতে সমস্ত জীবের মধ্যেই সেই বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু সেটা যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় এটা কিন্তু জানা ছিল না। সাধারণভাবে যে ধারণাটা অতীতে ছিল যে বলা হয় ব্লেন্ডিং হাইপোথেসিস বলা হয় বা ব্লেন্ডিং ইনহেরিটেন্স, সেটা হচ্ছে যে মিশ্র পিতামাতার বৈশিষ্ট্য, পিতার কিছু বৈশিষ্ট্য, মাতার কিছু বৈশিষ্ট্য একসঙ্গে মিশ্রণ হয়, যেমন দুরকম চা একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় এই রকম আর কি, যে পিতার বৈশিষ্ট্য মাতার বৈশিষ্ট্য কিছু একসঙ্গে মিশে গিয়ে সন্তানে সঞ্চারিত হয়, এই ব্লেন্ডিং ইনহেরিটেন্স বলা হয়। এভাবেই সঞ্চারিত হয়, কোনো নির্দিষ্ট নিয়মের ব্যাপার ছিল না, এটাই দীর্ঘকাল থেকে মনে করে আসতো। কিন্তু এই প্রথম ধারণায় পরিবর্তন আনেন যে বিজ্ঞানী, তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তো গ্রেগর জোহান মেন্ডেলের কথা দু এক কথা এখানে বলে রাখি, কারণ তার কথা না বললে এই অধ্যায়টি আলোচনা করা অর্থহীন হয়ে যাবে। গ্রেগর জোহান মেন্ডেল সাবেক অস্ট্রিয়া, এখন অবশ্য চেকোস্লোভাকিয়ার অন্তর্গত, সেখানে এক দরিদ্র কৃষক পরিবারে 1822 সালে জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ছোটবেলায়, এবং তিনি সেই দারিদ্র্যের মধ্যেও তার বাবা তাকে পড়িয়েছেন। তিনি পদার্থবিজ্ঞান এবং দর্শন, ফিলোসফি নিয়ে পড়াশুনো করেন। অত্যন্ত মেধাবী ছিলেন বলে স্কলারশিপ পেতেন, বৃত্তি পেতেন, কিন্তু অর্থাভাবে তিনি পড়া বেশি দূর চালাতে পারেননি, তিনি পড়া বন্ধ করে দিতে বাধ্য হন। তো সেই সময় খ্রিস্টান মিশনারিদের যে বিভিন্ন চার্চ ছিল সেখানে পড়াশুনোর ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে ফ্রি পড়তে গেলে কি করতে হতো না, সন্ন্যাসী হতে হতো, অর্থাৎ সেখানে সেই চার্চের সন্ন্যাসী হলে তবেই ফ্রি পড়া যেত। তো বাধ্য হয়েই তিনি এই সন্ন্যাসী হয়ে তিনি একটি চার্চে যান এবং সেখানে পড়াশুনো, তিনি সেন্ট টমাস চার্চ, এবং সেখানে তিনি পড়াশুনো শুরু করেন এবং সেখানে তিনি পদার্থবিজ্ঞান পড়েন, গণিত পড়েন, এবং তারপরে তিনি সেখানেই তার এই বাগানে তিনি বিভিন্ন মটর গাছ নিয়ে বা অন্যান্য নানা গাছ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আসলে তিনি প্রকৃতি বিজ্ঞানটা ভীষণ ভালোবাসতেন শৈশব থেকেই, এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে চাইতেন। যাই হোক, তিনি পরে প্রাথমিক শিক্ষক হিসেবে যুক্ত হন এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে থাকেন। তোমরা জানলে অবাক হবে যে তিনি দুবার হাই স্কুলের শিক্ষক হওয়ার জন্য তিনি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু দুবারই তিনি অকৃতকার্য হন। সুতরাং বিখ্যাত হতে গেলে যে সবসময় সাফল্যের উপর নির্ভর করতে হয় সেটাও কিন্তু বারবার বিজ্ঞানীরা ব্যতিক্রম যে রয়েছে তারা দেখিয়েছেন। মেন্ডেলও একজন, তিনি দুবারই উচ্চ বিদ্যালয়ের চাকরির পরীক্ষাতে তিনি কৃতকার্য হতে পারেননি। তিনি প্রাথমিক বিদ্যালয়ে শেষ পর্যন্ত শিক্ষকতা করছিলেন এবং শেষে প্রমোশন পেয়ে চার্চের তিনি অধ্যক্ষ হন। যাই হোক, তিনি এই পরীক্ষা নিরীক্ষার দ্বারা তিনি মটর গাছ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার যে পরীক্ষালব্ধ ফল তা 1866 সালে একটি অখ্যাত পত্রিকায় প্রকাশিত হয়। তিনি দুটি সূত্র উদ্ভাবন করেছিলেন, এক শঙ্কর জননের পরীক্ষা থেকে একটি সূত্র যাকে বলা হয় পৃথক ভবন সূত্র, এবং দ্বিশঙ্কর জননের পরীক্ষা থেকে একটি সূত্র যাকে বলা হয় স্বাধীন বিন্যাস বা স্বাধীন বন্টন সূত্র। তো এই দুটি সূত্র আজকে আমরা দিনেও জীববিদ্যার ক্ষেত্রে বা বংশগতিবিদ্যার ক্ষেত্রে একটি মাইলস্টোন বা মাইল ফলক হিসেবে রয়ে গেছে।
এই দুটি সূত্র। কিন্তু তৎকালীন সমস্ত বিজ্ঞানী তারা মেন্ডেলের এই তত্ত্বকে, মেন্ডেলের এই গবেষণাকে তারা কেউ গুরুত্ব দেননি এবং এটাকে উপহাস করেন, এমনকি পাগল আখ্যা পর্যন্ত দিয়েছিলেন। তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েন মেন্ডেল। যে এখানে একটা বলে রাখি, তার পিতৃদত্ত নাম জোহান মেন্ডেল এবং তিনি যখন চার্চে যুক্ত হন, সন্ন্যাসী হন, তখন তার নামের আগে গ্রেগর এই কথাটা যোগ হয়। যাই হোক, তো মেন্ডেল অত্যন্ত হতাশ হয়ে পড়েন যে তার এগুলো কেউ গ্রহণ করলো না, কোনো বিজ্ঞানী তাকে গ্রহণ করেনি তার তত্ত্ব। তবে তখন কিন্তু বলেছিলেন একটা কথা, যে মাই টাইম উইল কাম, আমার সময় একদিন আসবে, এবং একটা সময় আসবে যখন সারা বিশ্বের মানুষ আমার এই কাজের সুফল ভোগ করবে, তখন আমি থাকবো না। কিন্তু আমি এখন এই কথাটা এখন ভেবে আমি আনন্দ পাচ্ছি যে একদিন পৃথিবীর সমস্ত মানুষ সুফল ভোগ করবে আমার এই কাজের। এটা কিন্তু মিথ্যে কথা বলেননি, এবং সেটা তিনি মারা যান 1884 সালে। তার 16 বছর পর তার কাজ পুনরাবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী, সেরম্যাক, কোরেন্স এবং হিউগো দা ভ্রিস। তিন বিজ্ঞানী তার পৃথক পৃথকভাবে তার কাজ করে তার এই যে কাজ, মেন্ডেলের যে কাজ, তা পুনরাবিষ্কার করেন এবং দেখেন যে মেন্ডেল যে তত্ত্ব আবিষ্কার করেছেন, মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিলেন, সবগুলোই সঠিক এবং তার তত্ত্বও সঠিক। ফলে বংশগতি বিজ্ঞানের যে গোড়াপত্তন, যা কিনা মেন্ডেলের হাত দিয়েই হয়েছিল, সেটা কিন্তু মেন্ডেল দেখে যেতে পারেননি, মেন্ডেল আগে মারা যান। কিন্তু মেন্ডেলের কৃতিত্বকে পুনরাবিষ্কার করেন 1900 সালে এই তিন বিজ্ঞানী, সেরম্যাক, কোরেন্স এবং হিউগো দা ভ্রিস। এবং তারপর থেকে গত বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দী, এই দুটো জুড়েই শুরুতে দুটো শতাব্দী জুড়ে কিন্তু বংশগতি বিজ্ঞানের অভাবনীয় উন্নতি ঘটেছে, এবং তার ফলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, বায়োটেকনোলজি অভাবনীয় উন্নতি ঘটেছে এর হাত ধরে। সুতরাং তাই আমরা মেন্ডেলকে বলবো ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভেরিয়েশন। দেখো, আমাদের পিতা মাতার সব সন্তান কি একই রকম হয়? আমরা যে একই বাবা মায়ের একাধিক ভাই বোন যারা রয়েছে, তারা কি সবাই একই রকম হয়? হয় না। তার কারণ পার্থক্য রয়েছে, কিছু বৈচিত্র্য রয়েছে। এই যে বৈচিত্র্য বা পার্থক্য, তাকেই বলা হয় ভেরিয়েশন বা বিভেদ বা আমরা বলবো ভেরিয়েশন বা বিভেদ কি কি কারণে হয়। আমরা দু একটা ভেরিয়েশনের উদাহরণ দিচ্ছি। উদাহরণটা আগে দিই, তাতে সুবিধে হবে। এই ধরো, সবাই কত রকমের গায়ের রং আছে বলো তো? সাদা, ফর্সা কালো আমরা বলি, শ্যামলা, ফর্সা কালো, কিন্তু তার মধ্যেও তো কম বেশি আছে। চুলের কোঁকড়া, সোজা, খোঁচা, বিভিন্ন রকমের চুলের গঠন হয়। উচ্চতা, বেঁটে লম্বা, এই তো দুরকম উচ্চতা বলে কিছু নেই। একেবারে বেঁটে, একটু লম্বা, এরকম হয়ে লম্বা, বিভিন্ন রকমের হাইট হয়। তাহলে এই যে বৈচিত্র্যগুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলি? ভেরিয়েশন, বিভিন্ন রকমের ভেরিয়েশন। তবে এই ভেরিয়েশনগুলোকে আমরা বলবো ধারাবাহিক প্রকরণ, ধারাবাহিক ভেদ। এই যে উচ্চতা, গায়ের রং, চুলের গঠন, এগুলো ধারাবাহিক, কারণ এগুলো বিভিন্ন মানুষের মধ্যে চলছে প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু হঠাৎ হঠাৎ কিছু পরিবর্তন ঘটে। যেমন কোনো মানুষে তোমরা দেখো যে হঠাৎ হাতে দেখা গেল 6টা আঙুল, একে হেক্সাড্যাক্টাইলি বলে। হঠাৎ 6টা আঙুল হলো, সবারই 5টা করে হয় হাতে আঙুল বা পায়ে আঙুল 6। এটা কিন্তু বিচ্ছিন্ন প্রকরণ, এবং এগুলোর খুব একটা ভূমিকা নেই নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে, এই বিচ্ছিন্ন প্রকরণ। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ভেদ বা প্রকরণ, কিছু বৈশিষ্ট্য, এই যে প্রকরণগুলো বা নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যা অন্যদের থেকে আলাদা, এইরকম কিছু প্রকরণের আমরা উদাহরণ দিতে পারি। যে কীরকম? যেমন ধরো, এই যে কানের লতি, দেখতে পাচ্ছি কানের লতি, এই কানের লতি দুরকম হয়। বেশিরভাগ মানুষের কানের লতির নিচটা কিন্তু গোল কাটা, এই আমার যেমন দেখতে পাচ্ছি, দেখো কাটা, এটাকে বলা হয় মুক্ত কানের লতি। আবার কারুদের থাকে এরকম যুক্ত কানের লতি। তো মুক্ত কানের লতি বেশিরভাগ মানুষের, যুক্ত কম। তাহলে এটা একটা প্রকটধর্মী জিন দ্বারা, এই মুক্ত, এটা প্রকটধর্মী একটা জিনের দ্বারা ঘটে। আর প্রচ্ছন্নধর্মী জিনের জন্য যুক্ত হয়। আবার রোলার জিভ মানে জিভ রোল করতে পারে, বাঁকিয়ে দিতে পারে। বেশিরভাগ মানুষ দেখা গেছে, প্রায় 70-80% মানুষ কিন্তু জিভকে রোল করতে পারে। এটা একটা প্রকটধর্মী জিনের জন্য হয়, কিন্তু প্রচ্ছন্নধর্মী জিনের প্রভাবে জীব রোল করতে পারে না। যেমন আমাদের 8 নম্বর ক্রোমোজোমে
এই জিভ রোল করার জিন রয়েছে। আর কানের এই যে লতি, এটা 22 নম্বর ক্রোমোজোমে রয়েছে কানের এই লতির জিনটা। জিভটাকে রোল করা আমি রোল করতে পারি না, যেমন চেষ্টা করলেও রোল করতে পারছি না। তার কারণ এটা হচ্ছে আমার প্রচ্ছন্নধর্মী জিনের প্রভাবে ঘটছে। আর প্রকটধর্মী জিন যাদের, তারা রোল করতে পারে, এবং বেশিরভাগ মানুষের প্রকটধর্মী জিন রয়েছে, রোল করতে পারে। এইরকম এছাড়াও এই দুটো তোমাদের বইয়ের সিলেবাসে এছাড়াও উদাহরণ আছে। যেমন ধরো এই যে বুড়ো আঙুল, বুড়ো আঙুল অনেকে দেখবে অনেক পেছন দিকেও বাঁকিয়ে দিতে পারে, এরকম পেছন দিকে, আমার দেখো সোজা, খুব একটা বাঁকছে না। হ্যাঁ, এই যে পেছন দিকে বাঁকাতে যে সোজা যে আঙুল, এটাকে বলা হয় হিচিকার্স থাম, হিচিকার্স থাম। তো হিচিকার্স থাম হচ্ছে পেছন দিকে এরকম বাঁকাতে পারে, এবং বেঁকে যায়। হিচিকার্স থাম বেশিরভাগ মানুষ পারে, আমার যেমন এটা হচ্ছে না, এটা স্ট্রেট আছে, হিচিকার্স থাম নয়, নন হিচিকার থাম। তো হিচিকার্স থাম হচ্ছে প্রকটধর্মী জিন। আবার কারোদের দেখবে এই নেড়া হওয়ার পর ভালো বোঝা যায় এই চুলের সামনে এইখানটা ভির মতো হয়, এই যে এখানটা ভিয়ের মতো, এটাকে বলে উইডোজ পিক। তো উইডোজ পিক এটা আবার প্রকটধর্মী জিনের জন্য হয়, আর প্রচ্ছন্নধর্মী জিনের জন্য ঘটে, প্লেন উইডোজ পিক নয়। যাই হোক, তাহলে কি কি কারণে এই ঘটনাগুলো ঘটে? না, 3টে কারণ। নাম্বার 1 কারণগুলো, 1 নম্বর কারণ যেটা হচ্ছে যে মিউটেশন, মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি কি না, জিনের হঠাৎ পরিবর্তন। কোনো জিনের ক্রোমোজোমের মধ্যে রয়েছে জিন, এবং সেই জিনের যদি হঠাৎ পরিবর্তন ঘটে, যে কোনো কারণেই হোক, তাহলে সেই জিনের পরিবর্তনের জন্য, এবং সেই পরিবর্তনটা যদি বংশগতভাবে সঞ্চারিত হয় বংশ পরম্পরায়, তার দ্বারা ঘটে, এটাকে বলা হয় জিনের মিউটেশন। এই মিউটেশনগুলো আবার নানা কারণে হতে পারে। যেমন ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনের জন্য হয়, হতে পারে মিউটেশন। আর কি হতে পারে না, ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের জন্য হতে পারে, গঠনগত পরিবর্তনের জন্য হতে পারে। আবার হতে পারে যে জিনের পরিবর্তন বা জিন মিউটেশন, জিনের পরিবর্তন, জিনের পরিবর্তন। তো মিউটেশন এই নানা কারণে হতে পারে, তার ফলে বিভেদ আসতে পারে। আরেকটা হলো মিওসিসের সময়, 2 নম্বর, মিওসিসের সময়, মিওসিস তোমরা পড়েছো, মিওসিসের সময় ক্রসিং ওভার, ক্রসিং ওভার, ক্রোমোজোমের ক্রসিং ওভার হয় ও পুনঃ সংযুক্তি বা রিকম্বিনেশন, পুনঃ সংযুক্তি বা রিকম্বিনেশন এর কারণে হয়। এটা আমরা মিওসিসের তাৎপর্যে পড়ে এসেছি। আর তৃতীয় হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে ইন্টারাকশন বা প্রতিক্রিয়া। পরিবেশও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যে কারণে হুবহু যমজ যাদের, ধরো দুটো সন্তান হুবহু যমজ, তাদের ক্রোমোজোম এক, জিনগত বৈশিষ্ট্য এক, অথচ দেখা যাবে তাদের আলাদা আলাদা কিছু পার্থক্য আছে, সেটা পরিবেশের প্রভাব। তো 3 নম্বর হচ্ছে পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়া, পরিবেশের সাথে জিনের আন্তঃক্রিয়া, ইন্টারাকশন। তাহলে এইগুলো হলো কারণ। এই কারণগুলির জন্য বিভেদ বা ভেরিয়েশন ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই পর্ব, পরের পর্বে আমরা বংশগতির অন্যান্য বিষয়গুলি আলোচনা করব।